এরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। বন্ধুরা, সামনে কুরবানির ঈদ। কুরবানি ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু গরু মুর্তাজাকরণের একটা জোয়ার চলছে। তো আমরা আসলে গরু মুর্তাজাকরণ সম্পর্কে আমাদের একটা জহুরুল ইসলামের কাছে কিছু সতর্কতা বাণী শুনব, কিছু পরামর্শ নিব, যে পরামর্শগুলো নিয়ে আমাদের যারা গরু মুর্তাজাকরণ করছে তাদের অনেক উপকার আসবে। ডক্টর জহুরুল ইসলাম, আপনি আমাদেরকে, আমার দর্শকদেরকে এবং আমাদের যারা গরু মুর্তাজাকরণ করেন, যে খামারি আছে, তাদের উদ্দেশ্যে বলেন যে তারা যে সামনে কোরবানির ঈদ উপলক্ষে তারা যে গরু মুর্তাজাকরণ করছে, আসলে তাদের কী ধরনের খাদ্য খাবার দেওয়া উচিত গরুকে? ধন্যবাদ ডক্টর বাজিদ বাবুল। আসলে আমাদের দেশের মানুষ ঐতিহ্যগতভাবেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদকে সামনে রেখে গরুর মুর্তাজাকরণ করে থাকে, এবং আমরা দেখেছি যে অতীতের রেকর্ড অনুযায়ী বাংলাদেশে প্রায় কুরবানির ঈদে 70 লক্ষ গরু কুরবানি হয়, 25 থেকে 30 লক্ষ ছাগল কুরবানি হয়, এবং 8 থেকে 10 লক্ষ ভেড়া এবং 4 থেকে 5 লক্ষ মহিষ কুরবানি হয়। এছাড়াও দুম্বা রয়েছে, অন্যান্য গারল রয়েছে। গারল অবশ্য ভেড়ার একটি অন্য একটি প্রজাতি। কিছু কিছু মানুষ উট কুরবানি দিয়ে থাকে। সব মিলিয়ে প্রায় 1 কোটির উপরে পশু কুরবানি হয়, এবং এটির যে বাজার মূল্য এবং এটিকে অর্থনৈতিক প্রবাহ থেকে চিন্তা করলে চামড়া শিল্পে একটা বিশাল সম্পৃক্তি আসে, এবং সারা বছর যে পরিমাণ গরু জবাই হয় তার অর্ধেকের চেয়েও একটু বেশি পরিমাণ কুরবানির হাটে কুরবানির সময় গরু তৈরি হয়। এবং এই উৎসবকে সামনে রেখে আমাদের কৃষকরা, আমাদের খামারিরা গরু মুর্তাজাকরণ করে, ছাগল পালে, ভেড়া পালে, মহিষ পালে। কিন্তু তাদের এই বিষয়গুলো এই লালন পালন করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কৃষক ঠিক তার খাদ্য, অ্যানিমেলের ফিডিং, যেটা এই ফিডের মধ্যে দেখা যায় শতকরা প্রায় 70% খরচ চলে যায়। এবং আমি যাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমি নিজে একটু এর সঙ্গে জড়িত, আপনি জেনে আনন্দিত হবেন যে সারা বাংলাদেশে প্রায় আমার নেটওয়ার্কে প্রায় 10 থেকে 11,000 কৃষক সরাসরি আমার সঙ্গে জড়িত, যারা অ্যানিমেল ফার্মিং করে, বিশেষ করে ফ্যাটেনিং, ডেইরি ফার্মিং, পোলট্রি ফার্মিং, বিভিন্ন সেক্টরে যারা রয়েছে। তো তাদের সঙ্গে আলাপ করে আমি দেখেছি যে তারা আসলে ফিড এবং ফিড ফর্মুলেশন সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। কিছু লোক বাজার থেকে রেডি ফিড কিনে খাওয়ায়, কিছু মানুষ কেবল ভুসি খাওয়ায়, অথবা কিছু মানুষ গরুকে চালে সিদ্ধ করে ভাত খাওয়ায়, যেগুলো কোনোটাই স্বাস্থ্যসম্মত নয়। এই ক্ষেত্রে ভাতের কথা বললেন, ধরেন আপনারা কিছু কিছু ডাক্তার আছেন যারা উপজেলা লেভেলে বা এসি লেভেল ভেটেরিনারি সার্জন আছেন, কিছু কিছু ডাক্তাররা বলে যে আপনারা যাও রান্না করে খান। আবার আপনারা যারা আছেন একটু সচেতন, তারা বলেন যে যাও খেলে নাকি খারাপ লাগে, গরুর জন্য ভালো হয় না। এই বিষয়টা বিস্তারিত হয়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে চালের ভাত এটি অ্যানিমেলের খাবার নয়, এটি মানুষের খাবার। এবং পশুর পাকস্থলী, বিশেষ করে গরু, ছাগল, মহিষ, ভেড়া, এদের পাকস্থলীতে 4টি প্রকোষ্ঠ রয়েছে। এটা বিশেষ প্রক্রিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এইখানে ঘাস হলো তার জন্য উৎকৃষ্ট উপাদেয় খাবার। চাল যখন সিদ্ধ করে খাওয়ানো হয়, ভাত খাওয়ানো হয়, তখন তার পাকস্থলীতে এই চালটি গিয়ে সিদ্ধ ভাত গ্যাস তৈরি করে এবং তার পাকস্থলীর মধ্যে যে সমস্ত উপকারী জীবাণুগুলি রয়েছে সেগুলো নষ্ট করে ফেলে। এবং অনেক সময় এর থেকে গ্যাস তৈরি হয়ে ফুড পয়জনিং হয়, বিষক্রিয়া হয় এবং পশু মারাও যায়। যে কারণে আমরা যেগুলি বলে থাকি সব জায়গাতে যে কখনোই যাতে গরুকে চাল সিদ্ধ করে না খাওয়ায়, ভাত না খাওয়ায়। তবে অ্যানিমেলকে রাইস ক্রাশ করে খাওয়ানো যায়, কাঁচা, যেটা রাইস পলিশ বলি আর কি, অথবা ধান ভেঙে গমের মতো করে সেটি অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়। তো সিদ্ধ করে যাওয়ার মতো করে রান্না করে খাওয়া না, একেবারেই সেটি নয়। যেমন আপনি রাইস পলিশ যেটাকে বলে, সেটা চালের কুড়া, যেটা সেটি খাওয়ানো যাবে। এটা চালের কুড়া হলো গরুর খাবার, চাল গরুর খাবার না। যারা চাল সিদ্ধ করে খাওয়ায়, অর্থাৎ ভাত খাওয়ায় বা খুদের ভাত খাওয়ায়, দেখা যায় একটা গোয়াল করে যদি 4টি বা 5টি গরু থাকে, তো এই খুদের ভাত খাওয়ানোর কারণে ওই কৃষকের ওই সময়ের মধ্যে কোনো একটা না একটা গরু মারা যায়। এবং এই সমস্ত গরু যখন ফুড পয়জনিং হয় তখন কোনো চিকিৎসায় কাজ করে না। কাজে এই ক্ষেত্রে সতর্কতার বাণী হচ্ছে কোনোভাবেই গরুকে ভাত খাওয়ানো যাবে না, এটা গরু খাওয়ানো, রান্না করে ভাত খাওয়ানো যাবে।
এবার এটা একটা প্রশ্ন আছে যে আপনারা অনেকেই বলেন, অনেক ডাক্তাররা বলেন যে গরুকে যদি মানে বিশেষ করে গাভীকে ভাত খাওয়ানো 100% নিষেধ করে দেন, ষাঁড়কে বলেন যে না এটা তো কিছুদিন পরেই কুরবানি দেওয়া হয়ে যাবে, এটা কিছু খাওয়ানো যায়, এই ব্যাপারটা একটু ক্লাস। আমি আপনাকে আবারও নিশ্চিত করি যে গাভী হোক, ষাঁড় হোক, ছাগল হোক, ভেড়া হোক, যে সমস্ত প্রাণী আমরা লালন পালন করি, বিশেষ করে যাদের 4 পা, তাদেরকে আপনি কখনোই ভাত খাওয়াবেন না। এটি হলো সতর্কতা বাণী। এবং এটি খাওয়ালে কি কি ক্ষতি হবে? এটির ক্ষেত্রে যেটা হয়, তার পাকস্থলীর কার্যক্ষমতা কমে যাবে, পাকস্থলীতে গ্যাস তৈরি হবে এবং সেখানে খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়, মানে যেটা বলে আপনাকে ফুড পয়জনিং। এটি হওয়ার পরে পেটের ডায়রিয়া হবে, তার গরু খাওয়া দাওয়া ছেড়ে দিবে এবং অনেক ক্ষেত্রে অ্যানিমেল মারাও যায়, গরু মারা যায়। যার কারণে কখনোই গরুকে ভাত খাওয়ানো যাবে না এবং এটি হলো সতর্কতার বিষয়। আরেকটা হলো যে আমি যেটা বলেছিলাম যে ভুসি, গমের ভুসি, এটিকে আমাদের কৃষকরা মুখ্য খাবার হিসেবে চিন্তা করে। আসলে এটি এত মূল্য বেশি, এটার বিকল্প অনেক খাবার রয়েছে, যেমন আপনি চালের কোড়া, ভুট্টা ভাঙা, গম ভাঙা, তারপরে আপনি ধান আপনি ক্রাশ করে ভাঙা খাওয়াতে পারেন গরুকে। এটা একটা পার্সেন্টেজ আছে, যেটা গরুকে সুষম খাবার তৈরি করতে গেলে তার জন্য যে পার্সেন্টেজ দরকার, সেটা যেমন তেলের খোল। এই যে পার্সেন্টেজটা বললেন, এটা কি আসলে ইন্টারনেটে পাওয়া যায় কিনা, বা এই পার্সেন্টেজটা আসলে কোন জায়গায় গেলে একজন খামারি পার্সেন্টেজটা মানে সুষম পার্সেন্টেজটা পাবে? হ্যাঁ, এটি আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যেটা আমাদের ফিড ফর্মুলেশন রয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, সেখানে পাওয়া যায়। এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে আপনি যোগাযোগ করে সেখানে গরু মোটা তাজাকরণ এবং হৃষ্টপুষ্টকরণ, গাভীর খাবার, ছাগলের খাবার, রেশনের উপরে অর্থাৎ খাবারের উপর আমাদের বিভিন্ন বুকলেট, লিফলেট রয়েছে, সেগুলো তারা বন্ধুরা একটা জহির কিন্তু একটা সুন্দর ইনফরমেশন দিয়েছেন। অনেকেই কিন্তু আপনারা আমাদেরকে ফোন করে বলেন যে ভাই আমরা গরুকে কি খাওয়াবো, একটু মানে খাবারের তালিকা দেন। আসলে আপনি তো আমাদেরকে ফোন করলে ফোনে তো এটা বলা সম্ভব না, তাই আপনাদেরকে বলবো যে আপনার উপজেলাতে যাবেন, উপজেলার যে একজন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সেখানে 12-13 জনের একটা বিশাল টিম কাজ করে। আপনার উপজেলায় গেলে এবং তাদেরকে বললে তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু একটা জয় কিন্তু বলছেন যে সেখানে বুকলেট আছে, ছোটো লিফলেট আছে, সব কিছু আছে, প্রশিক্ষণ দিয়ে যে এবং এটা আবার তৈরি করার প্রশিক্ষণও কিন্তু আপনাকে দিয়ে দিবে। তাহলে আপনারা অবশ্যই উপজেলাতে যাবেন। আর একটা যেটা আবার একটা প্রশ্ন, যে এই যে খাবার, আসলে আমরা বাংলাদেশে তো এখন ঘাসের খুব অভাব দেখা দিচ্ছে, হ্যাঁ ঘাসের খুব অভাব দেখা দিচ্ছে। এই ঘাস এবং দানাদার খাবার কোনটার রেশিও কেমন হয় একটু বলবেন? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি ঠিকই বলেছেন যে আমাদের মানুষ যেভাবে বাড়ছে, প্রতি বছর 1% হারে কৃষি জমি কমে আসতেছে, ফসলের জমি কমে যাচ্ছে এবং মানুষ এই যে চারণভূমি সেটিও কমে আসতেছে। পরিবেশের বড়ি প্রভাব, বিশেষ করে মাটি, পানি এবং বাতাস এখন পর্যায়ক্রমে দূষিত হচ্ছে এবং অ্যানিমেলের জন্য যেরকম ঝুঁকি হচ্ছে, মানুষের জন্য ঝুঁকি হচ্ছে। সেই ক্ষেত্রে অ্যানিমেলকে মানে গরু, ছাগল, হাঁস, গরু, ছাগল, বিশেষ করে মহিষ, ভেড়া, এদের জন্য যেটা হচ্ছে যে ঘাস এবং দানাদার খাবারের যে রেশিও যেটা আর কি, সেটা হতে হবে কমপক্ষে 1:4। যেমন আপনি দানাদার খাবার যদি আপনি 1 কেজি দেন, তাকে কমপক্ষে 4 কেজি ঘাস খাওয়াতে হবে। ঘাসের সঙ্গে আপনি যেটা করতে পারেন যে খড়, ঘাস মিশিয়ে খাওয়াতে পারেন। শুকনো খড় যেমন গরুকে খাওয়াচ্ছে কৃষকরা, সেক্ষেত্রেও খড়েরও মান বৃদ্ধি করার জন্য অনেক প্রক্রিয়া রয়েছে। খড় প্রক্রিয়া করে খাওয়ানো যায়, ভিজা খড় সংরক্ষণ করা যায়। তারপরে আপনি খড়কে আপনি ইউএমএস বলে, ইউএমএস অর্থাৎ ইউরিয়া মোলাসেস স্ট্র। আর খড়কে যদি আপনি তার সাথে ইউরিয়া মিশ্রণ দেন, আর হচ্ছে যে মোলাসেস মানে চিটাগুড়, যেমন 100 কেজি খড়ের মধ্যে আপনি যদি প্রায় 60 লিটার পানি দিবেন এবং এর মধ্যে আপনি 25 কেজি দিবেন আপনি চিটাগুড়, আর হলো 3 কেজি হবে খড়, 3 কেজি হবে ইউরিয়া সার, অর্থাৎ 3% হবে ইউরিয়া, আর হলো মানে 25% হচ্ছে চিটাগুড় মোলাসেস, আর 60% হচ্ছে ওয়াটার। এর সঙ্গে মিক্সিং করে যদি আপনি একটি গরুকে খড় ভালো করে কেটে নিতে হবে, কেটে নিতে ছোটো ছোটো করে কেটে আপনি প্রসেস করে এটাকে মিক্সিং করে যদি 3-4 দিন রেখে দেন, তারপরে গরুকে খাওয়ালে এর উৎকৃষ্ট মানে খড়ের যে পরিপাচ্যতা সেটা বেড়ে যায়, খাদ্যের মান বেড়ে যায়। শুকনো খড়ের সচরাচর দেখা যায় 4-5% প্রোটিন থাকে। যদি আপনি ইউরিয়া মানে ইউরিয়া আর মোলাসিস মিক্সিং করেন, দেখা যায় 8-9% প্রোটিন চলে আসে, তো খড়ের খাদ্য অনেক বেড়ে যায়। নর্মালি 1 কেজি খড়ে দেখা যায় যে 5-6 মেগাজুল এনার্জি থাকে, কিন্তু যখন আপনি ইউরিয়া মোলাসিস মিক্সিং করে দেখা যায় 9-11 কেজি
11 মেগাজুল এনার্জি পাওয়া যায়। কাজে এই ক্ষেত্রে আপনি খড়কে প্রক্রিয়া করে খাওয়াবেন। আমাদের কৃষকরা যেটা করে শুকনো খড় খাওয়ায়, যেটা একেবারে উচিত না। শুকনো খড়ে অ্যানিমেলের ওজন কমে যায়। দেখা যায় শুকনো খড় খাওয়ালে প্রতিদিন প্রায় একটি গরুর ওজন 250 থেকে 300 গ্রাম পরিমাণ ওজন পার ডে ওজন ডিটেরিওরেট করে কমে যায়। মুরাদকরণ গরু তো যে যদি হ্যাঁ, আপনি ওজন- ব্রাহ্মা শাহিওয়াল বা হলিস্টিন ফ্রিজিয়ানকে যদি আপনি এবার শুকনো খড় খাওয়ান তাহলে তো 500 থেকে 1.5 কেজি পর্যন্ত কমে যাবে। দেখা যায় আমাদের এখানে অনেক গাভী আছে, আমরা ট্রায়াল দিয়েছি আমার ট্রেনিং ইনস্টিটিউট যেটা গাজীপুর রয়েছে, লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভ ন্যাশনাল লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। এখানে ব্রাহ্মা গরু রয়েছে, দেশি গরু রয়েছে, ফ্রিজিয়ান রয়েছে, বিভিন্ন জাতের গরু রয়েছে। আমরা এগুলোকে খাওয়ায় ট্রায়াল দিয়েছি। দেখা গেছে আমাদের এখানে যে ব্রাহ্মা 1680 গ্রাম পার ডে ওজন বেড়েছে। আমি সেখানে আপনার ইউরিয়া মোলাসেস স্টক খাওয়াইছি। অনেক সময় আমাদের কৃষকরা গরুকে সাইলেস খাওয়ায়, যদি অনেকেই সাইলেস মার্কেটিং করছে এখন সেটাও করতে পারে। তবে উত্তম খাবার পরামর্শ হচ্ছে আপনার অ্যানিমেলকে, গরুকে অবশ্যই আপনি যে পরিমাণ দানাদার খাবার দেবেন তার 4 গুণ পরিমাণ আঁশ জাতীয় খাবার দিতে হবে। এটি খড়, শুকনো খড় প্রক্রিয়া করে খাওয়াবেন এবং একই সাথে কাঁচা ঘাস মিশিয়ে খাওয়াতে হবে, তাহলে খাবারের রেশিওটা ভালো হবে। এবং একটি গরুর তার শরীরের ওজনে কমপক্ষে 10% ওয়াটার দিতে হবে, পানি। 100 কেজি ওজনের গরু হলে তাকে 10 লিটার পানি খাওয়াতে হবে পার ডে। পানি অনেকে বেশি খাওয়ায়, যেটা প্রয়োজন নেই, অ্যাটলিস্ট 10% ওয়াটার। আচ্ছা, কাঁচা ঘাসের মেগাজল বেশি হবে, মানে 1 কেজি কাঁচা ঘাসের মেগাজল বেশি হবে নাকি 1 কেজি এই যে প্রসেসিং খড়ের মেগাজলটা বেশি হবে? সেক্ষেত্রে প্রসেসিং খড় যেটা হচ্ছে, কাঁচা ঘাসের মধ্যে ময়েশ্চারটা বেশি থাকে, পানিটা বেশি থাকে, খড় তো প্রসেস করা থাকে। কাজে প্রসেস খড়ের ভ্যালুটা হচ্ছে এক ধরনের, আর কাঁচা ঘাস যেটা এটা ন্যাচারাল, এটা তো সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবং এটার মধ্যে আপনার ওয়াটার পার্সেন্টেজ, এটা যে ড্রাই ম্যাটার বলে যেটাকে ড্রাই ম্যাটার, মানে আমরা আসলে এটার অনুপাত বলতে পারি যে কাঁচা ঘাস টু 3 মানে 2:5। কাঁচা ঘাসে যদি আমরা 2 মেগাজল ধরি তাহলে প্রসেসিং খড়ে আরো 5, এরকম মনে একটা আপনি হয়তো এরকম এরকম এই ধরনের মানে 2.5 গুণ বৃদ্ধি পায়। আপনি মানে প্রসেসিং খড়ের সাথে যাচ্ছে ইউরিয়া থাকে, মোলাসেস থাকে, পানি থাকে। হ্যাঁ, আর যদি শুকনো খড়, 1 কেজি শুকনো খড় কিন্তু অনেক খড়, আর সেখানে 1 কেজি কাঁচা ঘাস কিন্তু খুব কম। এই হিসেবে মনে হয় যে ওই যে রেশিওটা আর কি মানে আপনারা তৈরি করেছিলেন যে 2:5, মানে কাঁচা ঘাস থেকে প্রসেসিং খড়ের এই হলো 2.5 গুণ বেড়ে যায়। আপনার দ্বিগুণ বেড়ে যায় আর কি, দ্বিগুণ বা 2.5 গুণ। আর দানাদার খাবারের তো আলাদা বেশি আছে, যেটা কম পরিমাণে খাওয়াতে হয়। এখন আপনার কাছে একটা প্রশ্ন, যেহেতু আপনি ইউরিয়া সার দিয়ে খড় প্রসেসিং করা হয়, ইউরিয়া সার খাওয়ালে গরুর কি কি ক্ষতি হয় সেটা বলেন। ইউরিয়া সার আপনি সরাসরি গরুকে খাওয়াবেন না। ইউরিয়া তো আসলে নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিড আর কি। কাজে অ্যামাইনো অ্যাসিড মানে এটা মানে প্রোটিন হিসেবে পরিগণিত, শেষ পর্যায়ে ইন প্রোডাক্ট হলো প্রোটিন। কাজে ইউরিয়া আপনি গরুকে সরাসরি খাওয়াবেন না। ইউরিয়া হলো একটা ন্যাচারাল জিনিস, এটা কোনো কেমিক্যাল না আসলে, এবং এটাকে আপনি সিনথেটিক ফর্মে তৈরি করা হয়। ইউরিয়া ইন্টারন্যাশনাল রিকগনাইজড গরুকে খাওয়ানো, এটাকে সরাসরি না খাওয়াই প্রসেস করে খাওয়াতে হবে। যেমন আপনি খড়ের সঙ্গে এবং চিটাগুলোর সঙ্গে যখন পানি ইউরিয়া মিক্সিং করে রাখবেন 3 থেকে 4 দিন 5 দিন, বাই দিস টাইম এটি আপনার মিক্সিং হয়ে আপনার একটা উৎকৃষ্ট মানের খাবার তৈরি হবে। কাজে ইউরিয়া সরাসরি দেওয়া যাবে না। কেউ যদি সরাসরি গরুকে ইউরিয়া খান তাহলে গরুর জীবনহানি করতে পারে, সেখানে গ্যাস তৈরি হবে, ইউরিয়া পয়জনিং হতে পারে। ইউরিয়া সরাসরি খাওয়ানো যাবে। যেমন আমরা ধান খেতে ইউরিয়া দিচ্ছি, সবজি খেতে ইউরিয়া দিচ্ছি, ভেজিটেবল ইউরিয়া ব্যবহার করছি, সব ধরনের মানে ফসল কৃষিতে প্রচুর ইউরিয়া ব্যবহার হচ্ছে। ইউরিয়াটা হচ্ছে যে আপনার যে তার মান সেটাকে বৃদ্ধি করে। কাজে আমি সরাসরি ইউরিয়া খাওয়াতে মানে একেবারে নিরুৎসাহিত কেউ খাওয়াবেন না, কোনো ক্রমে খাওয়াবেন না। আপনি অবশ্যই ইউরিয়া প্রসেস করে খাওয়ানোর জন্য, এটা প্রসেস করে খাওয়ালে কি গরুর জন্য উপকার নাকি এটা এখানে কোনো সাইড রিঅ্যাকশন নাই। একটি গরুকে আপনি যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, একটি গরুকে কত কেজি খাওয়ানো যাবে, আমি বুঝতে পেরেছি আপনার কথাটা আর কি। যে আপনি ইউরিয়া মিশ্রিত খড় একটি গরুকে তার শরীরের ওজনের দেখা যায় যে আপনি 2% খাওয়াতে পারেন। 100 কেজি ওজনের একটা গরুকে আপনি 2 কেজি পরিমাণ ইউরিয়া মিশ্রিত খড় খাওয়াতে পারেন। এটা তার জন্য মানে। আর এই খড়টা কি সারাদিন খাওয়ানো উচিত নাকি একটা নির্দিষ্ট টাইম? এটি আপনি সকাল এবং বিকাল 2 বার দিতে পারেন ইউরিয়া মিশ্রিত খড়, এবং আপনি ইউরিয়া মিশ্রিত খড়ের সঙ্গে অন্য খাবার মিক্সিং করে দিতে পারেন, যেমন বসি, কুড়া, খোল যেগুলি আপনি খাওয়াচ্ছেন সেগুলো। আমরা যখন এই যে গরুকে খাওয়ানোর কথা বলি তখন আমরা বলি যে আপনারা ইউরিয়া মোলাসেস দিয়ে যে প্রসেসিং খড়, এটা রাতের বেলা তো গরু ধরেন একটা বড় সময় না খেয়ে পড়ে থাকে, ওই সময় মনে হয় দিয়ে দিলে ভালো হয়। আর সারাদিনে ধরেন আপনি কাঁচা ঘাস খাওয়ালেন, তারপরে আপনি দানাদার খাবার খাওয়ালেন, আর রাতের বেলা একটা বড় সময় থাকে, ওই সময়টা দিয়ে দিলে মনে হয় বেশি ভালো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার। আসলে এনিমেল যখন দিনের বেলা খায়, এনিমেলের রাত্রিবেলা তার মানে জাবর কাটাতে সেটা করে, যে রাতে তাকে কোনো খাবার দেওয়া অসুবিধা নয়, কারণ রাতে সে যে সারাদিন যেগুলি খায় সেগুলিকে আবার মানে উল্টে এনে সেগুলি জাবর কেটে এগুলিকে ডাইজেস্ট করে।
যদি তার দানাদার খাবার আমি তাকে না মানে দানাদার খাবারের সঙ্গে তার রেশিও অনুযায়ী যদি আমি তাকে ফাইবারগুলো না দিই, আমি ফাইবার না দিলে সে কি টেনে নিয়ে আসবে। কাজে আমাকে রাত্রের বেলা তাকে খাবার দেওয়ার প্রয়োজন। তবে আপনি যেটা বলেছেন এটা বিকেলবেলা বেটার উত্তম, বিকেলবেলা ইভিনিং টাইমটা আর কি। না আমরা ধরেন ওই যে আমাদের চট্টগ্রামে হালি শহরে আছেন ইমদাদ ভাই, তিনি ইমদাদুল হক, তিনি সামিয়া ডেইরি ফার্ম, তিনি কিন্তু অনেক ধরনের গবেষণা করেন। একজন খামারি, একটা গরু থেকে তার এখন প্রায় শতাধিক গরু, তিনি কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা করেন, কোন সময় কারে কি খাওয়ালে কি ভালো, এইভাবে কিন্তু সে নিয়মিত গবেষণা করেন। যেমন আমরা তো সারা বাংলাদেশে বিভিন্ন খামারে যাই, অনেক খামারি আছে না যারা আসলে একজন বড় বড় গবেষক, অনেক খামারি কিন্তু বড় বড় গবেষক। যেমন চিরাঙের নাহার ডেইরির টুটুল ভাই, সে কিন্তু অনেক বড় গবেষক। আমাদের হাজি ইমরান, সে কিন্তু ধরেন তার আসলে খামারে নিজস্ব গরু কম, সে গরু ইম্পোর্ট করে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো গরু ক্রয় করেন এবং এই কুরবানি সবগুলোকে বিক্রি করেন, সারা বছর বিক্রি করেন। তিনিও কিন্তু প্রচুর পরিমাণে ঠিক আছে, আমাদের কৃষক ভাই যারা তারা হয়তো তাদের এক্সপিরিয়েন্স থেকে সেটা করে থাকেন, কিন্তু বিজ্ঞান ভিত্তিক যে বিষয়গুলো তার এনিমেল নিয়ে গবেষণা করার জন্য যেটা হবে যে হয়তো তার এই গবেষণা তার জন্য ক্ষতির কারণ হতে পারে। দেখা যায় তার এনিমেল মারা যাবে। রিসার্চের জন্য আলাদা ইউনিট রয়েছে, প্রাণী সম্পদ বিভাগ রয়েছে, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, আরও অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। কাজে কোনো কৃষক তার এনিমেল নিয়ে গবেষণা করার প্রয়োজন। আমরা যে সমস্ত প্রযুক্তিগুলি মানুষকে দিচ্ছি, সেই প্রযুক্তি আমাদের প্রায় 18টা প্রযুক্তি রয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরে, এই সমস্ত প্রযুক্তি সে মানে ব্যবহার করতে পারে। এগুলি রিসার্চ হলো, এটা সায়েন্টিস্টের কাজ, গবেষকদের কাজ, এটা কৃষকের কাজ না। তারা হয়তো এই কষ্টটা করতে গিয়ে তাদের অনেক লস হয়ে যায় এনিমেলের। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।